মাইটোসিস জানার জন্য তোমাদেরকে আগে কোষ চক্র জানতে হবে। কোষ চক্র, কোষ চক্রটা কি? কিছুই না, মাইটোসিস কোষ বিভাজনের একটা প্রক্রিয়া। এটাকে তুমি এম ফেজ বা মাইটোটিক ফেজ, আর এটাকে ইন্টারফেজ বা আই ফেজ। এইখানে হচ্ছে তোমার G0, G1, S, G2। এটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তাহলে তোমার কোষ চক্রে প্রথমত তোমার দুটো দশা হয় কোষ চক্র। দেখো আমি এটা প্রথমেই আসছি, কারণটা হচ্ছে আমরা একে একে ধাপে ধাপে যাব। মাইটোসিস বুঝতে গেলে তোমাদেরকে কোষ চক্র বুঝতেই হবে। প্রথমে ইন্টারফেজ আর তোমার মাইটোটিক ফেজ, ঠিক ফেজ নাকি? দেখো ইন্টারফেজে যেটা আছে G1 ফেজ বা গ্রোথ 1, তারপর S বা সিনথেসিস, আর এটা G2 বা গ্রোথ 2। মাইটোটিক ফেজ এটা দুটা, একটা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস, কোন দিকে গেল, আর এক হচ্ছে সাইটোকাইনেসিস। দেখো ক্যারিও মানে হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই হলো তোমার ভাগ। এবার ক্যারিওকাইনেসিস বা নিউক্লিওকাইনেসিসটা চারটা, এটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। বুঝলে? এই পর্যন্ত তো ক্লিয়ার? তোমাদের হঠাৎ ভাববে যে কোষচক্র মানে কোষ বিভাজন পড়াতে পড়াতে স্যার কোষচক্রে কেন চলে না? এটা আসার কারণ আছে। দেখো যখন কোষ বিভাজিত হয় না তখন কোষ থাকে কোথায়? G0 ফেজে, দশায়। এখানে কোষ বিশ্রামরত অবস্থায় থাকে, মানে তোমার কোষ বিভাজনটা হয় না, কিন্তু বিপাকীয় কার্যগুলো, বিপাকীয় ও শারীরবৃত্তীয় কার্যগুলি হয়, বিপাকীয় শারীরবৃত্তীয় কার্যগুলি হয়, শুধু কোষ বিভাজনটা হয় না। ইন্টারফেজ দশায় তোমার বিভাজন হওয়ার মানে নিউক্লিয়াস বিভাজন হওয়ার ও কোষ বিভাজন হওয়ার আগের যা সকল প্রয়োজনীয়গুলো সেগুলো তোমার ইন্টারফেজ দশায় হয়, এবং এই ইন্টারফেজ দশাটা সবচেয়ে বৃদ্ধি মানে বৃহত্তম দশা, দশা। দেখো যেমন তোমরা পরীক্ষার সাথে এটা কম্পেয়ার করতে পারো, যে তোমার পরীক্ষার প্রস্তুতি ওটা বছর ধরে নাও, কিন্তু পরীক্ষাটা জাস্ট তোমরা 3 ঘন্টার দাও, সেরকমই জিনিসটা। দেখো এইটা আমরা মাইটোসিস কোষ বিভাজনটা দেখছি, শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন কীভাবে হয় সেটা জানার জন্য আমাদেরকে কোষচক্র পড়তে হচ্ছে। প্রথমে আমার G1 ফেজ বা গ্রোথ 1 ফেজ। গ্রোথ 1 ফেজের আগে আমরা আসবো S ফেজ, আর তারপর G2 ফেজ। দেখো এই যে S দশা যেটা দেখছো তোমরা, এটা কি হয় বলো তো? এটাই তোমার হয় DNA সিনথেসিস, ডিএনএর
সিনথেসিস হচ্ছে মানে ডিএনএরও দ্বিতীয়করণ হচ্ছে। আর তোমার 2 নম্বরে যেটা হয় সেন্ট্রিওলের দ্বিতীয়করণ। সেন্ট্রিওলের দ্বিতীয়করণ মানে সেন্ট্রিওলেরও দ্বিতীয়করণ এবং ডিএনএ সিনথেসিস মানে ডিএনএরও দ্বিতীয়করণ হচ্ছে, ডবল হচ্ছে। না হলে তোমার প্রত্যেকটা কোষে সমপরিমাণ ডিএনএ পাবে কি। দেখো এই ফেজটা আমি আগে বললাম মানে সিনথেসিস ফেজটা, কারণ তোমার G1 ফেজটা যাতে ইজিলি মনে রাখা যায়। কীভাবে দেখো, দেখো ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য কি প্রয়োজন তোমার? নিউক্লিওটাইড নাকি? আর তোমার নিউক্লিওটাইড কি হবে? অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড, তারপর তোমার প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজন নাকি? প্রোটিন সংশ্লেষণ। সব কিছু আসলে গুছাই গুছাই পড়লে কী হয় বলো তো, ভুলবে না, মনে রাখার প্রয়োজন হবে না। এটা কি? প্রোটিন সংশ্লেষণ। কারণ আমরা ডিএনএ সিনথেসিসে আমাদের প্রোটিনের প্রয়োজন। দেখো কোনো কিছু তৈরি করতে গেলে এটিপি তো মাস্ট লাগবে, লাগিয়েছে। প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? রাইবোজোম থেকে। তাহলে কি আসে? নিউক্লিয়াস থেকে তোমার তার কোড আসে রাইবোজোমে। তাহলে এখানে আরএনএগুলো সংশ্লেষ হবে। আরএনএ কি কি থাকে? এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এইগুলো নাকি? এইগুলো আরএনএ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এটিপি। দেখো এগুলো যখনই দ্বিতীয়করণ হবে তখন তো সরি এগুলো ধরার জন্য তোমার নিউক্লিয়াসটা কত বৃদ্ধি হতে হবে। তাহলে এখানে নিউক্লিয়াসের বৃদ্ধিটাও হয়, নিউক্লিয়াসের বৃদ্ধি। তারপর তোমার কোষের বৃদ্ধি, যেটা চলতেই থাকে অবিরাম বিভাজনের আগে পর্যন্ত। তাহলে এইগুলো হয় নাকি? তুমি আমরা নিউক্লিওটাইডও নিতে পারি, যে নিউক্লিওটাইডের সংশ্লেষণ, এটাও কিন্তু আমাদের এই G1 ফেজে হয়ে যায়। এবার আসো G2 ফেজে। এস ফেজে তো দেখলে যে ডিএনএ সিনথেসিস মানে ডিএনএ দ্বিতীয়করণ আর সেন্ট্রিওলের দ্বিতীয়করণ। এটা কি মানে দুটো সেন্ট্রিওলকে একসাথে সেন্ট্রোজোম বলে। যাই হোক, এবার আসো G2 ফেজ, গ্রোথ ফেজ। এখানে কিছু কিছু কোষ অর্গানেলেও কিন্তু তোমার ডুপ্লিকেশন হয়। এইখানে হয় তোমার মাইটোকন্ড্রিয়া এর দ্বিতীয়করণ। মাইটোকন্ড্রিয়ার দ্বিতীয়করণটা তোমার এইখানে হয়। তার সাথে তোমার প্লাস্টিডগুলোরও দ্বিতীয়করণ এখানে হয়ে থাকে, যেমন ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড এগুলোর। তাহলে এটা লেখো প্লাস্টিড এর দ্বিতীয়করণ। আর কি হয়? এটিপি তো তোমার লাগবেই কোষ বিভাজনের জন্য, তাহলে এটিপি সিনথেসিস। আর হয় তোমার আরএনএও সিনথেসিসটা হয়, আর প্রোটিন সংশ্লেষ হয়। আর কোষের বৃদ্ধি তো হবেই, আর নিউক্লিয়াসের বৃদ্ধিটাও এখানে হবে, কারণ কোষ আর নিউক্লিয়াসের বৃদ্ধিটা তোমার কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এই হয়ে গেল তোমার ইন্টারফেজ নাকি? এবার আসি আমরা মাইটোটিক ফেজ। একটু আগে আমি ইন্টারফেজ বলতেছিলাম, তো এটা তোমাদের ইন্টারফেজের ছবি, যে G1S আর তোমার G2 এই ফেজের পর কোষটা কীরকম দেখায় এবং বাদবাকিগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে।
দেখো কোষ পর্দা তো সবসময় থাকবে, সেটা কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা নাকি পর্দা থাকে। আর এইগুলো তোমার ডিএনএ যা ক্রোমাটিন জালিকা রূপে আছে, ক্রোমাটিন জালিকা। আর এইগুলো হচ্ছে তোমার সেন্ট্রোজোম নাকি, সেন্ট্রোজোম। দেখো ইন্টারফেজ দশার পর যখন কোষটা তোমার এম ফেজের প্রোফেজে ঢুকবে, কিসে ঢুকবে? প্রোফেজে যখন ঢুকবে তখন কোষের মধ্যে কি পরিবর্তন হবে? যদিও এই ছবিটা যেটা লেখা মানে আঁকা আছে সেটা হচ্ছে তোমার মানে লেট প্রোফেজ আর তোমার আর্লি প্রোফেজের কিছুটা মিক্সিং। মানে কি, এই যে তোমার সেন্ট্রোজোমগুলো আছে এটা ভাগ হয়ে সেন্ট্রিওলে রূপান্তর হয়ে দুদিকে তোমার দুই মেরুতে যাবে, দুই পোলে। তাহলে এটা কি সেন্ট্রিওল নাকি, সেন্ট্রিওল হলো। এবার সেন্ট্রিওল দুটা দু পোলে চলে এসছে। এবার কি, এবার হচ্ছে তোমার এই যে কোষ মানে কোষের ভিতর যে নিউক্লিয়াস আছে এবং তার যে নিউক্লিয় পর্দাটা আছে, এটা যখন তোমার লেট প্রোফেজ মানে প্রোফেজের শেষ দিকে চলে যাবে তখন কিন্তু এটা আস্তে আস্তে ওটা ঝামেলা, এটা আস্তে 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 তোমার ডিসঅ্যাপিয়ার হতে শুরু করবে। মানে এটা একবারেই চলে গেল, জিনিসটা একবারে যাবে না, প্রথমে একটু হালকা 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 এরকম এরকম যাবে। যখন একবারেই চলে যাবে তখন সেটা চলে আসবে তোমার মেটাফেজ। অবশ্য ক্রোমোজোম মানে ক্রোমাটিনগুলো কনডেন্স হতে হতে ক্রোমোজোমে রূপান্তর হবে। দেখো এখানে ক্রোমাটিন ছিল, এই ক্রোমাটিন জালিকাগুলো ক্রমশ ঘন হতে হতে তোমার ক্রোমোজোমে রূপান্তরিত হচ্ছে। ক্রোমোজোমে রূপান্তরিত হলেও এরা কিন্তু তোমার মানে এরকম র্যান্ডাম থাকবে, কোনো তোমার অগোছালো থাকবে। এরপর আস্তে আস্তে সমস্ত কিছু কোষ অঙ্গাণু তারা হয় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, না হয় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, না হয় তোমার ছোট ছোট হয়ে এই তোমার যে কোষ পর্দা আছে তার গায়ে লাগিয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে তোমার একটি মাইটোকন্ড্রিয়া বা কোনো কোষ অর্গান যদি নাও তোমার আসে বা কম বেশি হয়ে যায় তাতে কিন্তু কোষের কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি একটি ক্রোমোজোমও কম চলে আসে তাহলে কিন্তু কোষ মারাত্মক প্রবলেমে পড়ে যাবে। তাহলে এই যে এই দশাটা এটা হচ্ছে তোমার প্রোফেজ। তাহলে চলো প্রোফেজে কি কি হয় আমরা সেটা একবার লিখে নিই। এখানে হয় তোমার ক্রোমাটিন সূত্রগুলি বা জালিকাগুলি জল বিয়োজন ঘটিয়ে মানে জল বেরিয়ে যাবে, বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে তোমার স্পষ্ট হতে থাকে। এটা হচ্ছে তোমার আর্লি প্রোফেজে। তারপর কি হয়, ক্রোমাটিনগুলি তোমার কনডেন্স হতে হতে মানে কি বলে কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয় এবং
ক্রোমোজোমে রূপান্তরিত হয়। এইটা হয়ে গেল তোমার প্রোফেজ দশায়। তারপর লিখতে পারো প্রোফেজ দশায় তোমার নিউক্লিয় পর্দাটা অবলুপ্ত হতে শুরু করে। নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটতে শুরু করে এবং মেটাফেজে যায় সম্পূর্ণরূপে অবলুপ্তি ঘটে যায়। আর তোমার কি হয়, এই যে এই তোমার সেন্ট্রোজোমগুলা সেন্ট্রোজোম গুলি মেরুর দিকে ধাবিত হয়। এই হলো তোমার 5 নম্বর কি সেন্ট্রিওল থেকে বেমতন্তুর আবির্ভাব হয়। প্রাণীদের ক্ষেত্রে বেমতন্তু প্রাণীদের ক্ষেত্রে স্টার রশ্মি বলা হয়। স্টাল স্টাল রশ্মিরও আবির্ভাব ঘটতে থাকে। কাদের ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে। না মুছতে গেলেই পালিয়ে যাচ্ছে সব কিছু, তাই প্রবলেম আছে। তাহলে এটা তো প্রাণীদের ক্ষেত্রে হলো। তাহলে উদ্ভিদদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদদের ক্ষেত্রে তোমার হয় মাইক্রোটিউবেল, সাইটোপ্লাজমে অবস্থিত কোথাও পালিয়ে গেল টিউবিল বিউল বললে সরি বিউল থেকে বেম তন্তু আবির্ভাব হয়। এইগুলো হয় তোমার প্রোফেজে। বুঝতে পারলে এটা কি হয়েছে? প্রোফেজে। এবার আসো তুমি মেটাফেজে। ছবিটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মেটাফেজ। এটা হচ্ছে মেটাফেজের ছবি। এখানে কি হয়, কোন দিকে চলে গেল, আসলে পেজটা বড় বটে কিন্তু স্ক্রিনটা ছোটার জন্য পালাই যাচ্ছে সব কিছু। দেখো মেটাফেজে কি হয়, এই যে বেমতন্তু বা ধরো স্টার রশ্মি বা স্পিন্ডেল ফাইবার যেগুলাই তোমার তৈরি হয়েছে, তারা আস্তে আস্তে তোমার এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের যে তোমার সেন্ট্রোমিয়ার আছে সেখানে এসে তোমার অ্যাটাচ হয়ে যায়।
সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারে অ্যাটাচ হয়ে যায়। আর কিছু আছে যেগুলো তোমার একবারে নর্থ পোল টু সাউথ পোলে চলে আসে, সেগুলো বলে কন্টিনিউয়াস ফাইবার বা অবিচ্ছিন্ন তন্তু। আর এই যে ক্রোমোজোমগুলো দেখছো একটা লাইনে দেখো তোমার সজ্জিত হয়ে গেছে একবারই কোষের মিড বরাবর। এই লাইনটাকেই তোমার সজ্জিত হওয়াটাকেই হলে মানে আমরা বলবো যে মেটাফেজ শুরু হয়ে গেছে। তাহলে মেটাফেজে কি কি হয়? মেটাফেজে হয় তোমার এখানে দেখতেই পাচ্ছ নিউক্লিয় পর্দাটা সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে গেছে। তাহলে নিউক্লিয় পর্দার অবলুপ্তি সম্পূর্ণরূপে আমাদের মেটাফেজ দশায় হয়। তাহলে লেখো নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে গেছে, ঘটে সম্পূর্ণভাবে লেখো সম্পূর্ণ রূপে। হে ভগবান। তাহলে সম্পূর্ণরূপে তোমার নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়। এটা হয় তোমার মেটাফেজ দশায়। দ্বিতীয় নম্বর কি হয়? ক্রোমোজোমের কনডেনসেশন সম্পূর্ণরূপে হয়, প্লাস তোমার সেগুলো মিডিল বরাবর অবস্থান করে। ক্রোমোজোমগুলি নিরক্ষতল বরাবর নাকি নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে। নিরক্ষীয় তল বরাবর তোমার অবস্থান করছে। এই যে বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবারগুলো তোমার ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হয়েছে সেগুলোকে তোমার ক্রোমোজোমীয় ফাইবারও বলা হয়। লিখতে চাইলে লিখতে পারো। আর তোমাদের তো বলিয়ে দিলাম নর্থ টু সাউথ যেটা অবিচ্ছিন্ন ফাইবার, বাদ দাও, এটার আর কোনো প্রয়োজন নেই। এবার চলে আসো তোমরা, প্রোফেজ হলো, মেটাফেজ হলো, এবার আসো অ্যানাফেজ। এইটা অ্যানাফেজ, এইখান থেকে অ্যানাফেজ তৈরি। তাহলে অ্যানাফেজে কি হয়? এই যে তোমার সেন্ট্রোমিয়ার এর বিভাজন হয় অ্যানাফেজে। তাহলে কি হবে? সেন্ট্রোমিয়ার এর বিভাজন ঘটে ও ক্রোমাটিডগুলি পরস্পর থেকে দূরে সরে যায়। এটা হয়ে যায় তোমার অ্যানাফেজে। তোমার এই বেমতন্তুগুলা নিজের দিকে টানে, মানে তোমার কি বলবো কন্ট্রাক্ট হতে স্টার্ট করে, তার টানে কিন্তু এই জিনিসটা হয়। এবং এই যে দুটো ক্রোমাটিড আছে তার মাঝে যে ফাইবার তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার ইন্টার ক্রোমোজোমাল ফাইবার, ইন্টারজোনাল বেমতন্তু। আর এইগুলো যে এই তোমার বেমতন্তুর কন্ট্রাকশনের ফলে যে ক্রোমাটিড যেগুলো এখন ক্রোমোজোম হয়ে গেছে সেগুলো যে চলন হয় তাকে তোমার অ্যানাফেজীয় চলন বলে। তো এটা লেখো, লিখতেই পারো, ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচনের ফলে তোমার কি হয়? ক্রোমোজোমগুলির
ফলে ক্রোমোজোমগুলি পরস্পরের বিপরীত দিকে সরে যায়। এই সরে যাওয়াকে অ্যানাফেজিও চলন বলে। হ্যাঁ, তারপর লেখো এবং এদের মধ্যে এক প্রকারের তন্তু দেখা যায় যাকে তোমার ইন্টারক্রোমোজোমাল তন্তু বলে। ইন্টারজোনাল তন্তু বলে। বুঝতে পারলে এটা কি বলে? ইন্টারজোনাল তন্তু। এবার দেখো, সব ক্রোমোজোমগুলোর যে সেন্ট্রোমিয়ার সেগুলো সব একই জায়গায় তো স্থাপন করে না। কিছুগুলো ধরো অনেক কাছে হয়, কিছুগুলো একবারেই টুকে হয়, কোনোটা একবারেই টুকে হয়, এরকমভাবে অবস্থান করে নাকি। তাহলে এই অনুপাতে মানে সেন্ট্রোমিয়ারের বিভাজন বা অবস্থান অনুসারে লিখতেই পারো সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে তোমার ক্রোমোজোমগুলি ভি সেন্ট্রিক, আই সেন্ট্রিক, এল সেন্ট্রিক, মানে যেটা তোমার মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তোমার টিলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটা আর লিখছি না, সময় পুরান যাক, এটা কাটিয়ে দাও, তোমরা পড়ে নেবে বইটার থেকে, পড়ে দেওয়া আছে তোমাদের। তাহলে কি গেল? টেলোফেজ। এটা কি টেলোফেজ নাকি? এবার এটা কি হয় দেখো, এই যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো তোমার একবারে পোলে পৌঁছে যায় এবং ক্রোমোজোমগুলো খুলে আবার সেই ক্রোমাটিন জালিকাতে রূপান্তরিত হয়। লেখো ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছালে সেগুলি খুলে যেতে শুরু করে। ফলে অপত্য ক্রোমোজোমগুলি দীর্ঘ
দেখায়। এটা হয়ে গেল তোমার ক্রোমোজোম। তারপর তোমার নিউক্লিয় পর্দার আবার আবির্ভাব ঘটে, তাহলে ক্রোমোজোমগুলি ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। 3 নম্বর কি হয়, এই যে ইন্টারজোনাল তন্তু ছিল সেগুলো কি হবে, স্টেম বডি হবে। ইন্টারজোনাল তন্তুগুলি স্টেম বডি তৈরি করে। এটা করলে তোমার। আর 4 নম্বর যা আছে তোমার ওই যে বেম তন্তুগুলো ছিল সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে লেখো বেম তন্তুগুলি ডিসঅ্যাপিয়ার মানে অবলুপ্ত বা বিলুপ্তি হয়ে যায়, বিলুপ্তি হয়ে যায়। এবার দেখো অর্ধেক তোমার কোষ অঙ্গাণু এইদিকে যেতে শুরু করে এবং অর্ধেক তোমার এদিকে আসতে শুরু করে। এরপরে তোমার হয় সাইটোকাইনেসিস। নাকি এটা হয় সাইটোকাইনেসিস। কারণ কি, অতক্ষণ তক তোমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ এগুলো সব ছিল ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এই 4টে যখন হয়ে যায় তখন কি হতে স্টার্ট করে, এই যে এর তোমার ইয়াটা দেখছো, এটা প্রাণী কোষের ক্ষেত্রে এইদিকে তোমার যেতে স্টার্ট করে, পেরিফেরি টু সেন্টার কোষ পর্দাটা এরকম আস্তে আস্তে যায় এবং সেই সময় সমস্ত কোষ অর্গানগুলি বা কোষীয় অঙ্গাণুগুলি তোমার আস্তে আস্তে হাফ হয়ে যায়। এরকমভাবে যাই এক সময় তোমার এই সেল মেমব্রেনটা অ্যাটাচ হয়ে যায় এবং দুটো ডিফারেন্স সেল তৈরি করে, হ্যাঁ এরকম। তো এটাই সাইটোকাইনেসিস। উদ্ভিদের ক্ষেত্রে তোমার সেল প্লেট গঠন করে, আর প্রাণীদের ক্ষেত্রে তোমার ক্লিভেজের মাধ্যমে। তাহলে লেখো প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের না লিখে প্রাণী কোষের লেখো নাকি, প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে তোমার সাইটোপ্লাজম বিভাজিত হয়। সাইটোপ্লাজম বিভাজিত হয়। বলে দিচ্ছি যে কীভাবে হয়, আর এটা তোমার ওইরকমভাবে লেখার দরকার নেই। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার বিষুব রেখা বরাবর বিষুব রেখা বরাবর মানে মাঝ বরাবর তোমার মাইক্রোফিলামেন্ট নামক মাইক্রোফিলামেন্ট নামক তোমার সূক্ষ্ম তন্তুগুলি গুচ্ছাকারে
জমা হয়ে কোষ পাদ বা সেল প্লেট গঠন করে। কোষ পাদ বা সেল প্লেট গঠন করে। এবার দেখো সেল প্লেটের বাইরে তোমার যে প্রোটিনগুলো আছে সেগুলো তোমার গুচ্ছাকারে জমাহিত হয়ে কোষ প্রাচীর তৈরি করে তোমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এই ছিল তোমাদের কোষ চক্র। হ্যাঁ, আর তার সাথে সাথে তোমার মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজন। এইটা ছিল তোমার মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজন। তোমরা কোষ চক্রটা ভালোভাবে দেখো। হ্যাঁ, একবারেই কোনো প্রবলেম নেই, আর যদি প্রবলেম হয় তাহলে অবশ্য জানাবে, যেখানটা প্রবলেম হবে সেখানটা আবার বলে দেবো। ঠিক আছে, এরপর মাইটোসিস আর মিয়োসিসটা পরের ক্লাসে হচ্ছে।